বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের 4 মাস কেটে গেল। এরই মধ্যে বাংলাদেশ ভারতের সম্পর্ক দিন দিন অবনতির দিকেই যাচ্ছে। হাসিনা পতনের পর বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার ও পুলিশি ব্যবস্থা যখন ভঙ্গুর, তখন আওয়ামী ও ভারতীয় কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য উঠে বলে লেগে আছে। ধর্মনিরপেক্ষ ও সম্প্রীতির বাংলাদেশে মাইনরিটিদের ব্যবহার করে জাতিদাঙ্গা সৃষ্টি করার জন্য তাদের একমাত্র লক্ষ্য। ভারতের বিশেষ করে কলকাতার সংবাদপত্র, গদি মিডিয়া ও ইউলু জার্নালিজম একের পর এক ডিসইনফরমেশন ছড়িয়ে যাচ্ছে। একটি স্বাধীন সার্বভৌম দেশকে দখল করার ছক তারা ন্যাশনাল মিডিয়ায় প্রচার করছে। যেখানে 1971 সালে ভারত বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সম্পূর্ণ সাহায্য করেছিল, কিন্তু 50 বছর ব্যবধানে সেই সম্পর্কে এখন তলানিতে ঠেকেছে। দুই বাংলার ভূখণ্ড আলাদা হলেও আমাদের রয়েছে হাজার বছরের জাতিগত, সাংস্কৃতিক ও ভাষাগত মিল। কিন্তু এই সময়ে আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনে হামলা, সীমান্তে হত্যা, উগ্র বিজেপি নেতাদের দেশ দখলের হুমকি, বাংলাদেশের ইন্টারনাল অ্যাফেয়ারে ভারত সরকারের নাক গলানো, এইদিকে বাংলাদেশেও ভারতের হাইকমিশনকে জরুরি তলব, ভিসা সীমিত করে দেওয়া, অনির্দিষ্টকালের জন্য হাইকমিশন অফ করে দেওয়া, এই সকল বিষয় ইঙ্গিত করছে দুটি দেশের মধ্যে সম্পর্ক কতটা তলানিতে ঠেকেছে। এই সমস্যার সমাধানে চিরবন্ধু দুটি দেশ আজকাল সরাসরি কথা না বলে একের পর এক প্রেস রিলিজ দিচ্ছে, যা স্নায়ুযুদ্ধের মতোই। এত বছরের সম্পর্কের এই অবনতির আসল কারণ কী, এবং এই সম্পর্কের অবনতিতে কি কি ক্ষতি হচ্ছে দুটি দেশের? ভারত কি হায়দ্রাবাদ ও সিকিমের মতো বাংলাদেশকেও দখল করতে চায়? কীভাবে আমরা ভারতের বলয় থেকে বেরিয়ে আসতে পারি? কি ভয়ঙ্কর সময় অপেক্ষা করছে দুটি দেশের ভবিষ্যতে? চলুন দর্শক জেনে নেই ইন্ডিয়া বাংলাদেশের দ্বন্দ্বের আসল কারণ ও ভয়ঙ্কর ভবিষ্যৎ। দর্শক, ভারত বাংলাদেশের বর্তমানের কনফ্লিক্ট আর রিলেশন যাই বলুন, সেটি বোঝার জন্য চলুন পূর্বের ইতিহাস জেনে আসি। ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এক দেশ এক জাতি ছিল। ব্রিটিশদের রোলিং পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রোল, অর্থাৎ ভাগ করো, শাসন করো। আর তারাই আমাদের মধ্যে জাতিবিদ্বেষ সৃষ্টি করে দিয়ে যায়, যার ফলস্বরূপ 1947 সালে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টকে ভাগ করে আলাদা আলাদা দেশ করে দিয়ে যায়। কিন্তু তারপরেও ভারত ও বাংলাদেশের মানুষের সুসম্পর্কই ছিল। আমাদের সবচেয়ে ক্রান্তিলগ্ন 1971 সাল। সেই সময়ে ভারত আমাদের বিশাল শরণার্থীদের আশ্রয় দেয়, যাতে প্রাণহানি অনেকটাই কমে আসে। তাদের আগরতলাতেই আমাদের অস্থায়ী সরকার গঠিত হয়েছিল। সাধারণ মানুষদের মুক্তিবাহিনী প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে সহায়তা করে। এমনকি ভারত 3 ডিসেম্বর থেকে সরাসরি বাংলাদেশের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করে, বাংলাদেশের বিজয় ছিনিয়ে আনতে সর্বাত্মক সহায়তা করে। মোট কথা, তখন থেকেই ভারত শুধু প্রতিবেশী দেশ নয়, তখন থেকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধুরাষ্ট্র হিসাবে পরিচিতি লাভ করে। দর্শক, এই অকৃত্রিম বন্ধুত্ব কিভাবে আজকের এই বিদ্বেষে পরিণত হলো? হাসিনার আমলে ভারত ও আওয়ামী লীগ সরকার মিলে বাংলাদেশের কি কি ক্ষতি করেছে সেটা কয়েকটি বই লিখেও শেষ করা যাবে না। স্বাধীনতার আগে বাংলাদেশের 2000-এরও বেশি নদী ছিল। পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভের কয়েক বছরের মধ্যেই বাংলাদেশের জন্য এক বড় অন্ধকার এসে হাজির হয়। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ইন্ডিয়ার 18 কিলোমিটার ভিতরে গঙ্গা নদীর উপর একটি বাঁধ নির্মাণ করে ইন্ডিয়া, যেটি ফারাক্কা বাঁধ হিসাবে পরিচিত। যে ফারাক্কা বাঁধ বন্ধের জন্য মৌলানা ভাসানী লং মার্চও করলেন। পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই ফারাক্কা বাঁধের পরীক্ষা এখনও বন্ধ হয়নি। ফলে বাংলাদেশের উপর ইন্ডিয়ার পানি সন্ত্রাসের কবলে শুকিয়ে মাঠ হয়ে গেছে বেশিরভাগ নদী। 250 নদীও নেই। এখনও প্রতি শুষ্ক মৌসুমে পানি আটকে রাখে তারা। পুরো মৌসুমে আমাদের কৃষকদের খরায় কাটে। শুধুমাত্র শক্তির জোরে আন্তর্জাতিক নদী আইনের কোনো তোয়াক্কা না করেই আমাদের উপর জুলুম করে যায় তারা। এভাবে তারা আমাদেরকে সব ফসলের জন্য তাদের উপর নির্ভরশীল বানিয়ে চলছে। এমনকি আমাদের জাতীয় সম্পদ পাট তারা বন্ধ করিয়েছে IMF আর ওয়ার্ল্ড ব্যাংকের ঋণ দেওয়ার শর্ত আরোপ করে। একই IMF ভারতকে পাটকল তৈরির জন্য ঋণ দেয়, আমাদেরকে দেয় সংকোচন ও বন্ধ করার জন্যে। বলার অপেক্ষা রাখে না, এগুলো ভারতীয় লবিংয়ে হয়েছে। পাটকলে আগুন, গুদামে আগুন, পাট ভর্তি জাহাজ ডুবি। আমাদের পাট শিল্প ধ্বংস করতে
কি করা হয়নি? তারা এখন পাট রপ্তানিতে বিশ্বের শীর্ষ। ইন্ডিয়া আর কিসের শীর্ষে জানেন? সীমান্ত হত্যায়। শুধু 10 বছরের সমীক্ষায় দেখা গেছে তারা 1000-এর বেশি বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে। ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের শুট অন সাইট অর্ডার রয়েছে। আমাদের সীমান্ত ঢুকে তারা লুটতরাজ করে, অপহরণ করে, গুলি করে। সমুদ্রে আমাদের দক্ষিণ তালপট্টি দ্বীপের কথাই ধরেন। যখন ভারত জানতে পারে তালপট্টি দ্বীপের নিচে প্রচুর গ্যাস সহ খনিজ সম্পদ মজুদ আছে, তখন তারা দ্বীপটি নিজেদের বলে দাবি করে বসে। সে সময় তথ্য উপাত্ত দিয়ে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখান যে এটি বাংলাদেশের অংশ। তখন তারা সে দাবিটি মেনে নেয়। কিন্তু কিছুদিন পর আবার তারা দ্বীপের নতুন নামকরণ করে এবং সেখানে ভারতীয় নৌজাহাজ পাঠায় এবং বিএসএফের ঘাঁটি স্থাপন করে। বাংলাদেশ তাদের এই আচরণের প্রতিবাদ করে এবং 2টি কোস্টগার্ডের জাহাজ পাঠালে তারা বিএসএফ চৌকি প্রত্যাহার করে নেয়। কিন্তু তারা চালাকি করে নো ম্যানস ল্যান্ড ঘোষণা করে। বাংলাদেশ তখন মামলা করায় ভারত চুপ মেরে বসে থাকে। তবে মজার ব্যাপার হচ্ছে 2016 সালে হাসিনা সরকার এই দ্বীপের অংশ ভারতকে ছেড়ে দিয়ে সমুদ্র সীমা জয় করে দেশে মানুষের কাছে হিরো সেজে যায়। ভারত যে শুধু দ্বীপ দখল করে নিয়েছে বা নদীর পানি বন্ধ করে দিয়েছে তা নয়, তারা বাংলাদেশের নদী থেকে পাম্প দিয়ে পানি তুলে নিয়ে যায়। এমন একটি নদী হচ্ছে বাংলাদেশের ফেনী নদী, যেখানে ভারত পানি সেচে তুলে নিয়ে যাওয়ার অনুমতি পায় হাসিনা সরকারের কাছ থেকে, যেটা নিয়ে প্রতিবাদ করতে গিয়ে সন্ত্রাসী ছাত্রলীগের হাতে মারা যায় বুয়েটের মেধাবী আবরার ফাহাদ। এছাড়াও আমাদের বন্দর, ট্রানজিট, বিদ্যুৎ সবই ভারতের নিয়ন্ত্রণে। হাসিনা সরকারের সহায়তায় ভারত তাদের আদানির মতো রক্তচোষা পুঁজিবাদী কোম্পানি বাংলাদেশের স্বার্থবিরুদ্ধ চুক্তি করেছিল। ভারতের আদানি গ্রুপ থেকে কয়েক গুণ বেশি দামে বিদ্যুৎ কেনার চুক্তি করে হাসিনা সরকার, যাতে দেশের মানুষের জ্বালানি খরচ কয়েক গুণ বেড়ে যায়। এইসব চুক্তিতে দেশের স্বার্থ না থাকলেও অবৈধভাবে হাসিনা সরকার ক্ষমতায় টিকে থাকায় সাহায্য করে, যা এখন আমরা দেখতেই পাচ্ছি। এখনও পলায়িত হাসিনা ও মোদি মিলে দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। ভারত আমাদের কাছে $10 বিলিয়ন পণ্য বিক্রি করে এবং ক্রয় করে মাত্র $2 বিলিয়ন। এই অসম বাণিজ্যের পর ভারত তাদের বাজারে আমাদের কোনো করমুক্ত পণ্য প্রবেশের সুবিধা দেয় না, কিন্তু চীন থেকে আমরা ঠিকই সে সুবিধা পাই। ভারত থেকে চড়া দামের ঋণ নিয়ে ভারতের জন্য ট্রানজিটের রাস্তা তৈরি, সেখানে নামমাত্র মূল্যে টোল। তাছাড়া 14টি নতুন রুটে বাংলাদেশের রেলপথ দিয়ে ভারতীয় ট্রেন চলাচল শুরু হলে ইতিমধ্যেই অবকাঠামো সংকটে জর্জরিত বাংলাদেশ রেলওয়ে কী অবস্থা হবে তা সহজেই অনুমেয়। ভারতের বর্তমান নরেন্দ্র মোদী সরকার আরএসএসের মতাদর্শে চলে। তারা অখণ্ড ভারতে বিশ্বাস করে। সেই অখণ্ড ভারতের মধ্যে বাংলাদেশও রয়েছে। তাই নরেন্দ্র মোদীর বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ঝুঁকির কারণ। এছাড়াও রোহিঙ্গাদের ইস্যুতে ভারতের হাত ছিল পরোক্ষভাবে। ভারত এনআরসি এর মাধ্যমে আসাম থেকে বাংলাদেশে মানুষ পাঠিয়ে বাংলাদেশে শরণার্থী সংকট তৈরি করতে চায়। অপসাংস্কৃতিক আগ্রাসনে ভারত নিজেই পশ্চিমাদের সংস্কৃতি আঁকড়ে ধরে নিজেদের ধর্ম সংস্কৃতিকে বিসর্জন দিয়েছে। কিন্তু তাদের নব্য অপসংস্কৃতিক নাটক, সিরিয়াল, সিনেমা রূপে আমাদের দেশে প্রভাব ফেলছে। যেমন ভারতের সিনেমাগুলিতে দেখানো হয় বিয়ের আগে শারীরিক সম্পর্ক, পরকীয়া, এলজিবিটিকিউ, ট্রান্সজেন্ডার খারাপ কিছু নয়। সেটা দেখে আমাদের দেশের যুবক যুবতীরা ভুল পথে যাচ্ছে। আমরা হাসিনা পতনের পরে সাম্প্রতিক সময়ের দিকে তাকালে দেখতে পাই ভারতের পাপেট হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ায় তাদের স্বার্থে বিরাট আঘাত হানে। চৌপাট হয়ে যায় তাদের সকল পরিকল্পনা। পালিয়ে যাওয়া হাসিনাকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র করতে থাকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্যে। বিজেপি সমর্থিত গদি মিডিয়া বাংলাদেশকে নিয়ে ছড়াচ্ছে নানা অপতথ্য। জাতিগত দাঙ্গা সৃষ্টির জন্য বাংলাদেশে মাইনরিটিদের উস্কে দিচ্ছে, যার ফলস্বরূপ আমরা আগরতলা উপ হাই কমিশনে কট্টর হিন্দুত্ববাদী বিজেপিদের আক্রমণ দেখতে পাই। সাম্প্রদায়িক দাঙ্গা করতে আওয়ামী ও উগ্র হিন্দু সন্ত্রাসীরা মিলে চট্টগ্রামে শহীদ করে মুসলিম অ্যাডভোকেট আলিফকে। বাংলাদেশের অধিকাংশ মানুষ ভারতের প্রভাববলয় থেকে মুক্ত হতে চায়, কিন্তু তারা বুঝে না ঠিক কী করতে হবে। প্রথমেই বাংলাদেশকে সাম্য ও বৈষম্যমুক্ত রাষ্ট্র তৈরি করতে হবে। সংবিধানের আসন হবে সবার উপরে।
বাংলাদেশের রাজনৈতিক নেতাদের যুক্তি হলো, সংবিধান তো কোরআনের আয়াত না, এটা পরিবর্তন করলে সমস্যা কী? এখানেই আমাদের বড় সমস্যা লুকিয়ে রয়েছে। এক সরকার যদি নিজেদের স্বার্থে সংবিধান পরিবর্তন করে, পরের সরকার ঠিক একই কাজ করবে। আমাদের সাপ্লাই লাইন ভারত ও চীনের উপর নির্ভরশীল, সেটা হ্রাস করতে হবে। ভারত বাংলাদেশের মধ্যে যদি যুদ্ধাবস্থা কখনো হয়, ভারত বাংলাদেশকে সরাসরি হামলা করবে না। ভারতের একটাই উপায় আছে, বঙ্গোপসাগর ব্লক করে দেওয়া। তখন ভারতের দেওয়া নেভাল ব্লকেটের ফলে বাংলাদেশের সাপ্লাই লাইন বন্ধ হয়ে যাবে। তাই বাংলাদেশের উচিত খাদ্য নিরাপত্তা প্রথমে নিশ্চিত করা। ভারতের এই উপমহাদেশের রাজনীতিতে প্রভাব থাকার বড় কারণ খাদ্য নিরাপত্তায় তাদের অবদান। আজকাল বাংলাদেশে কৃষিজমি ও বন ধ্বংস করে কলকারখানা তৈরি করা হচ্ছে। এতে মানুষের কর্মসংস্থান হয়, অর্থনীতির উন্নয়ন হয় ঠিকই, কিন্তু ফসলের উৎপাদন দিন দিন হ্রাস পাচ্ছে। বাংলাদেশের নীতি নির্ধারকেরা পুঁজিবাদের উন্মাদনায় সরলরৈখিক খাদ্য নিরাপত্তা ছাড়া কিছুই ভাবেন না। কিন্তু বাংলাদেশের মধ্যস্বত্বভোগী মানে দালালদের উৎপাদ কমালে কৃষকরা পর্যাপ্ত পরিমাণ ফসল নিজেরাই উৎপাদন করতে পারবে। বাংলাদেশের যারা কৌশলগত চিন্তাবিদ, তারা এখনও মনে করে বিজেপি আরএসএস অখণ্ড ভারতের জন্য বাংলাদেশে হামলা করতে পারে, আর বাংলাদেশ সেনাবাহিনী চিকেন নেক দখল করে ভারতীয় আর্মিকে নেগোসিয়েশনের টেবিলে বসাবে। বিজেপি আরএসএস গোমূত্রখোর মূর্খ হতে পারে, কিন্তু ভারতীয় আমলাতন্ত্রের মানুষরা মূর্খ নয় যে 20 কোটির মুসলমান দেশকে তারা দখল করতে চাইবে। তারা চাইবে যেন বাংলাদেশকে দিল্লিতে বসে নিয়ন্ত্রণ করা যায়, আর এই সুযোগ আমরা নিজেরাই তৈরি করে দিচ্ছি। প্রথমত, আমাদের জনগণ সুশিক্ষিত নয়। ষড়যন্ত্র তথ্য ও হিন্দুদের প্রতি অহেতুক ঘৃণা বাংলাদেশের মুসলমানদের মজ্জাগত স্বভাব। এই ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য একটি জাতির সম্ভাবনাকে হ্রাস করে দেয়। আমাদের দেশে ছোট বাচ্চাদের অন্য ধর্মমতপথের মানুষকে সম্মান করতে শেখানো হয় না। তারা মনে করে ইহুদি বা খ্রিস্টানরা ভয়ানক দানব। এই ধরনের অবুদ্ধিভিত্তিক চর্চা একটি জাতীয় সম্ভাবনাকে হ্রাস করছে। যেমন আমাদের মৌলানা তারেক মনোয়ার বলেছেন, তিনি 3 বারের অক্সফোর্ড সেরা শিক্ষক হয়েছেন, তিনি ইংলিশ প্রিমিয়ার লিগেও খেলেছেন। এত বড় মিথ্যা কথা বলার পরেও মানুষ তার আওয়াজ শুনতে চায়। ঠিকই শুনেছেন, এসব ওয়াজ নয়, শুধুই আওয়াজ। তারপরেও মানুষ ওনাদের শুনতে যায়। তাই বুঝতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থা সঠিক নয়। না হলে একজন ইসলামী আলেম কেন মিথ্যা বলবে আর আমরা তার ওয়াজ শুনতে যাব? আমাদের শুরু করতে হবে একটি সাম্য সমাজ দিয়ে, এবং লক্ষ্য থাকবে অর্থনৈতিকভাবে উন্নত, খাদ্যের স্বয়ংসম্পূর্ণ একটি রাষ্ট্র তৈরির। তখন ভারত কেন, আমেরিকাও আমাদের কিছু করতে পারবে না। পরিশেষে আমরা বলতে পারি, যুদ্ধবিগ্রহ, হিংসা বিদ্বেষ কোনো জাতি বা দেশের জন্যই সফলতা বয়ে আনতে পারে না। তাই আমাদের উচিত প্রতিবেশী রাষ্ট্র যেই হোক, আন্তর্জাতিক আইন মেনে সকল ধরনের বাণিজ্য ও ন্যায্যতার ভিত্তিতে চুক্তি সম্পন্ন করে দেশের উন্নতি সাধন করা। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এমন সব ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন, আর আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে।